মডিফায়ার নামটা শুনলেই কেমন ভয় লাগে, জটিল লাগে। অনেক ছাত্রছাত্রীর কাছে এটা খুবই একটা জটিল গ্রামার বলে মনে হয়, কিন্তু আসলে বাস্তবে তা না। এটা সব থেকে সহজ গ্রামার, এবং এইটা যদি তুমি বুঝতে পারো, জানতে পারো, তাহলে তোমার কাছে সব থেকে সহজ লাগবে। এটা এক ধরনের গ্যাপ পূরণ। তো একটা গ্যাপে যেমন একটা শব্দ বসে, কিন্তু এখানে একটা শব্দ না, কখনো কখনো একটা ফ্রেজ বা দুটো বা তিনটে শব্দ মিলে এটা ব্যবহার হয়। এইগুলোকে ফ্রেজ বলা হয়। তো এই মডিফায়ার করতে গেলে কি কি লাগে, তো আজকে আমি তোমাদের সামনে সেটা বর্ণনা করছি। আজকে আমি এসেছি লেকচারার প্রণব সেন তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় মডিফায়ার। তো এইসব মডিফায়ার কিভাবে করতে হয় সেইগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাই। আগে মডিফায়ার করতে গেলে কি কি লাগে সেইগুলো আমি বলি। আগে মডিফায়ার করতে গেলে তোমাকে প্রথম যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মডিফায়ার কোন কোন বিষয়গুলো পড়ে বা কোন কোন বিষয়গুলো এখানে জানতে হয়। এখানে মডিফায়ারের আমি টোটালে তোমাকে 14টা আইটেম আমি এখানে বের করে রেখেছি। এই 14টা আইটেমের ভিতরে সাধারণত পড়ে। তো এই 14টা আইটেমগুলো যদি তুমি না জানো তাহলে তুমি মডিফায়ারটা করতে পারবে না বা মডিফায়ারটা বুঝতে পারবে না। এখানে আমি প্রথম যেটা বলি সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভটা হচ্ছে বিকল্প একটা নাম। এটা সাধারণত কমা দিয়ে লেখা হয়, অর্থাৎ একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট সেটাকে ডবল নির্দেশনা দেওয়া। তো আরেকটা বিকল্প নামে বা একটা ডুপ্লিকেট একটা নামে, যেমন একটা উদাহরণ দিই, যেমন মনে করো ঢাকা। তো ঢাকার আরেকটা নাম কিন্তু বাংলাদেশের রাজধানী। তো বাংলাদেশের রাজধানীও যেটা, ঢাকাও ঠিক সেইটা। আবার বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর, তো তিনি একজন বিশ্বকবি। তো বিশ্বকবি যে ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরও সেই ব্যক্তি। তার মানে এই যে নামের পরিবর্তে একটা বিকল্প যখন নাম ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। আরও উদাহরণ দেওয়া যায়, যেমন ধর পদ্মা। তো বাংলাদেশের সবচেয়ে বড় নদী। তাহলে পদ্মাও যে বাংলাদেশের বড় নদীটাই, এই দুটোই কিন্তু একই জিনিস। তো এইগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। আশা করি আমি তোমাদেরকে অ্যাপোজিটিভটা বোঝাইতে পারলাম। এটা তুমি জানলে পরে তোমার কাছে সব কিছু সহজ হয়ে যাবে। পরেরটা দেখো, ডিটারমিনার। ডিটারমিনারটা কি? ডিটারমিনার শব্দটা অর্থ হচ্ছে যেটা আর্টিকেলের কাজ করে, অর্থাৎ নাউনকে সংখ্যায় কীরকম বা নাউনের অবস্থান বা নাউনের সংখ্যাটা ঠিক মতন বোঝায়, এটাই ডিটারমিনার। যেমন ধরো ইজ, এভরি, অ্যানি, ম্যানি, মাস, নো, ফিউ, এ, অ্যান, দি, এগুলো কিন্তু সবই আর্টিকেল। তো আর্টিকেলে আমরা জানি যে এ অ্যান দিকে আর্টিকেল বলা হয়, কিন্তু এছাড়া আরও কিছু শব্দ আছে যেগুলো আর্টিকেলের কাজ করে। তো এইগুলি হচ্ছে সেই শব্দ। তো আমি আবার বলি, ইজ, এভরি, অ্যানি, ম্যানি, মাস, নো, ফিউ, এ অ্যান, দি, সাধারণত এই শব্দগুলোকে আমি ব্যবহার করতে দেখি। 3 নম্বর আসছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভটা কি? এইটা হচ্ছে অনেকটা এরকম যে এইটা ওইটা, মানে দিস দ্যাট, দিস দোজ। এই দিস দ্যাট এগুলো সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়। এইগুলোরই একটা প্লুরাল ফর্ম আছে, দিস দোজ। এইটা ওইটা বা এইগুলি ওইগুলি, এইগুলোকে বলা হচ্ছে ডিটারমিনার। এরপর আসছে কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিফায়ার যে শব্দগুলো সাধারণত অনেকটা এটা আর্টিকেলের মতো কাজ করে, অনেকটা ডিটারমিনার, কিন্তু যেটা ডিটারমিনারের জায়গায় ডিটারমিনার না বসে ওইগুলো একটা সংখ্যা দিয়ে একটা ইয়ে নির্দেশ করলো। যেমন তোমাকে আগেই বলেছি যে আর্টিকেল ও ডিটারমিনারও যা, কোয়ান্টিফায়ারও প্রায় কাছাকাছি ওইটা। তো এইটাও নাউনকে সাধারণত মডিফাই করে, নাউন সম্পর্কে আরও তথ্য দেয়। তো যেমন এভরি, এভরিটা ওখানেও ছিল, এখানেও আছে। এভরি ইজ, আইদার নাইদার, ম্যানি ফিউ, অল, বোথ, মাস, লিটিল, সাম, এনি, নো, অ্যানাপ, মোর। তারপরে সংখ্যা দিয়ে কিছু নির্দেশ হয়, যেমন 1, 2, 3, 4। এই সমস্ত শব্দগুলো, এগুলো কিন্তু সবই কোয়ান্টিফায়ার বলা হয়। এক কথায় যেগুলো সংখ্যা নির্দেশ করছে। 5 নম্বর আসছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার সাধারণত এটা অ্যাডভার্বের একটা বিকল্প নাম, যেটা বাক্যগুলোকে আরও তথ্য বাড়িয়ে দেয়। যেটার নামই হচ্ছে ইন্টেন্সিফায়ার, মানে বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। তো অ্যাডভার্বও যা, ইন্টেন্সিফায়ারও তাই। যেমন যে কোনো অ্যাডভার্ব, বিশেষ করে আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়।
এছাড়া আরও কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অপরিবর্তনশীল, যেগুলো জন্ম থেকে অ্যাডভার্ব, পরবর্তীতে এগুলো অ্যাডভার্ব হয় না বা চেঞ্জ করা যায় না। যেমন সো, দাজ, দেয়ারফোর, এই যে শব্দগুলো বিশেষ করে বাক্যের শুরুতেই ব্যবহার করা হয় এরকম কিছু শব্দ, এগুলোকে ইন্টেন্সিফায়ার বলে। তা বিশেষ করে ইন্টেন্সিফায়ার বলতে এখানে বোঝাইছে যেগুলো এলওয়াই যুক্ত ভার বা যার সাথে, যেমন কন্টিনিউয়াসলি, তারপরে ন্যাচারালি, তারপরে তোমার রিয়েলি, এই সমস্ত শব্দগুলোকে কিন্তু এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর আছে পজিটিভ। পজিটিভ শব্দটা অর্থটা, এটা সাবজেক্ট এবং অবজেক্টের আমরা যেটা ব্যবহার করি তার মাঝখানে একটা শব্দ, বা যেটা সাবজেক্ট, যেমন আমি একা একা বসতে পারি যে আমি একটা বই কিনবো, এখানে আমিটা সাবজেক্ট, কিন্তু আমাকে একটা কলম দাও, এই আমি যখন আমাকে হয়ে গেল এটা অবজেক্টিভ হয়ে গেল বা অবজেক্টে চলে গেল। সাবজেক্ট এবং অবজেক্ট হলো এই পজিটিভটার মাঝখানে একটা ফর্ম, অর্থাৎ সাবজেক্টটা একা একা বসতে পারে, অবজেক্টটাও একা একা বসতে পারে, কিন্তু পজিটিভটা একা একা বসতে পারে না। এটা যেমন আমি আমার, তুমি তোমার, তো আমার কলম কি আমার বই কি আমার বাড়ি কি তোমার গাড়ি, এই যে তোমাদের পরে একটা শব্দ বা আমাদের পরে একটা নাউন কথাটা না বসলে সাধারণত অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। এই যে শব্দটা অর্থটা পরিপূর্ণ করে দেয় বা সাবজেক্টের মাঝখানে যে রূপটা বসে এটাকে পজিটিভ বলা হয়, বা ওই সাবজেক্ট কেন্দ্রিক বা অবজেক্ট কেন্দ্রিক একটা নির্দেশনা দেওয়া। আশা করি আমি বিষয়টা তোমাদের পরিষ্কার করতে পারলাম। তো যেটাই হবে, তো অর্থাৎ এরপরে একটা শব্দটা যুক্ত হয় বা যার পরে একটা নাউন কথাটা না আসলে অর্থটা পরিপূর্ণই হয় না। 7 নম্বর আসছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে বোঝায় টু যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্ব তো দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ভার্বকে বলা হচ্ছে। অসমাপিকা ভার্ব হচ্ছে 3 প্রকারের হয়, একটা টু যুক্ত ভার্ব হয়, একটা আইএনজি যুক্ত ভার্ব হয়, আর একটা পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্ব হয়। তাহলে টু যুক্ত যে ভার্বটা, অর্থাৎ যে ভার্বের আগে টু বসবে এবং ভার্বের রূপ পরিবর্তন হবে না, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। পরেরটা আসছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যে ভার্বের সাথে আইএনজি, কারণ আমরা একটু আগেই বললাম অসমাপিকা ভার্বগুলোকে বলা হয় ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া বা নন ফিনাইট ভার্ব। আবার প্রেজেন্ট পার্টিসিপল এটাও অসমাপিকা ক্রিয়া এবং এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া, অর্থাৎ তুমি যে ভার্বই ব্যবহার করো না কেন সেই ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয়ে যায় তখন এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর ইনফিনিটিভটা হচ্ছে যে ভার্বের আগে টু যোগ হয় এবং ভার্বের রূপ পরিবর্তন হয় না। এইবার হচ্ছে 9 নম্বর পাস্ট পার্টিসিপল, এটাও নন ফিনাইট ভার্ব, অর্থাৎ যে নন ফিনাইট ভার্ব আছে 3 রকম, সেই 3 রকম ভার্বটাই এখানে আছে। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বা ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্ব যখন তৃতীয় রূপ ধারণ করে তখন এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বা ভার্ব। এইগুলো সাধারণত ফ্রেজ আকারেও আসে বা শুধুমাত্র ভার্বও দিয়ে দিতে পারে, যে কোনো একটা দেবে। এইবারে আসো 10 নম্বরে প্রিপজিশনাল ফ্রেজ। এটার ব্যবহার একটু কম দেখা যায়, অর্থাৎ প্রিপজিশন যুক্ত করে কোনো ফ্রেজ। তো ফ্রেজ কাকে বলে, আমরা এখানে বেশ কয়েকটা ফ্রেজ দেখছি। ফ্রেজ কাকে বলে, যেখানে একটা না দুটো না বেশ কয়েকটা শব্দ যখন একসাথে মিলিত হয়ে একটা অর্থ তৈরি করে সেগুলোকে শান্ত ফ্রেজ হয়। তো যে কোনো ফ্রেজ তৈরি করতে গেলে নাউন কমপ্লিমেন্ট লাগে এবং তার আগে একটা করে ওই জাতীয় শব্দ লাগে। যেমন প্রিপজিশনাল ফ্রেজ বানাতে প্রিপজিশন যোগ নাউন কমপ্লিমেন্ট। যদি পাস্ট পার্টিসিপল ফ্রেজ বানাই তাহলে ভার্বের তৃতীয় রূপ প্লাস নাউন কমপ্লিমেন্ট। যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানাই ঠিক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শেষের ওই যে নাউন কমপ্লিমেন্টটা, ইনফিনিটিভ তো তাই সবগুলোই একই রকম, অর্থাৎ শেষে নাউন কমপ্লিমেন্টটা থাকবেই। এরপরে আসছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে নাউনকে মডিফাই করো ওখানে লেখা থাকে। তো নাউনকে যখন মডিফাই করো, অর্থাৎ নাউনকে মডিফাই করতে গেলে আমার অ্যাডজেক্টিভ লাগবে, অর্থাৎ নাউনের পূর্বে একটা শব্দ বসবে যেটা বাক্যের অর্থ সমাপ্ত করে বা অর্থটা পরিপূর্ণ করে। তো এই অর্থটা পরিপূর্ণ করার জন্য আমার নাউনের আগে একটা শব্দ লাগবে, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, বাংলায় বলা হয় বিশেষণ। অর্থাৎ যেমন সৎ মানুষ, মানুষের আগে যদি আমি সৎ কথাটা না লাগাই তাহলে মানুষটা কেমন এই জিনিসটা আমার তথ্যটা পায় না। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে বা নাউন সম্পর্কে আরও তথ্য দেয়। এরপরে আরও একটা ব্যবহার করা থাকে সেটা হচ্ছে নাউন, নাউনের ব্যবহার। তো নাউনের ব্যবহারটা হচ্ছে আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা যে কোনো বাক্যের শেষে নাউন বসে বা যে কোনো কমপ্লিমেন্টের শেষে নাউন বসে, অর্থাৎ নাউনকে কেন্দ্র করেই সব কিছু গড়ে ওঠে।
নাউনকে কেন্দ্র করে সাবজেক্ট তৈরি হয়, নাউনকে কেন্দ্র করে অবজেক্ট তৈরি হয় এবং নাউনকে কেন্দ্র করে একটা ফ্রেজ তৈরি হয়। তার মানে একটা বাক্যের মূলত চারটে অংশ, একটা সাবজেক্ট অংশ, একটা ভার্বের অংশ, একটা অবজেক্টের অংশ আর একটা ফ্রেজের অংশ। তো ফ্রেজের মধ্যে অর্থাৎ নাউন ছাড়া ফ্রেজ হয় না, নাউন ছাড়া অবজেক্ট হয় না, নাউন ছাড়া সাবজেক্ট হয় না। এরপর আসো 13 নম্বরে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ বলতে কাকে বলে? যেটা আমি একটা বাক্য লিখেছি সেই বাক্যের সাথে আর একটা বাক্য জুড়ে দেওয়া বা জোড়া। এই জোড়াটা সাধারণত আমরা বিশেষ করে যেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে, অর্থাৎ এখানে হু, হুইজ, দ্যাট, হাউ, হোয়েন ইত্যাদি যখন কোনো একটা অংশ যুক্ত থাকে, যেমন আমি জানি না যে লোকটি এসেছিল সে আমার ভাই, বা যে লোকটি এসেছিল, এই যে দি ম্যান হু বা হাউ টু, বা এখানে বাক্যের পরে এই যে হু, হুইজ, দ্যাট, হোয়াট, হাউ টু বা এই জাতীয় বা যে কোনো একটা ডবলএস কোশ্চেন যখন যুক্ত হয় তখন এটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লজ। আশা করি আমার বিষয়টা তোমার সাথে বোঝাতে পারলাম। পরেরটা আসছে নাউন অ্যাডজেক্টিভ। এইটা খুব বেশি বেশি ব্যবহার হয়, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে সেটা মূলত ওই অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, কিন্তু মূলত নাউন। অর্থাৎ নাউন যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে, যেমন ধরো টেবিল ক্লথ, তো টেবিল একটা শব্দ, ক্লথ একটা শব্দ, কিন্তু টেবিলটা বসেছে সাধারণত ক্লথের আগে, তার মানে টেবিলটা এখানে তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্য ভেজাল, অর্থাৎ অ্যাডাল্ট্রেশনটা নাউন, ফুডটাও নাউন, কিন্তু ফুডটা অ্যাডাল্ট্রেশন বা ভেজালের আগে বসেছে বলে এই নাউনটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এই ছিল মোট আমাদের মডিফায়ার করতে গেলে এই সমস্ত জিনিসগুলো লাগবে। এইবার এসো আমরা যে মডিফায়ারটা নিয়েছি, একটা ছোট্ট একটা প্যারাগ্রাফটার বিষয়বস্তু হচ্ছে খাদ্য ভেজাল নিয়ে লেখা, এবং এই খাদ্য ভেজালে এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে আমি সেই গ্যাপগুলো, এই গ্রামারগুলো, যে নিয়মগুলো এতক্ষণ বললাম সেই নিয়মগুলো এখানে কিভাবে ব্যবহার করা যায় আমরা এখন সেইটা দেখি। তো এখানে প্রথম যে বাক্যটা দেখো, প্রথমে লেখা আছে টেকিং ফুড ইজ এসেনশিয়াল, বলছে খাদ্য গ্রহণ করা অপরিহার্য। এই অর্থটা একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে প্রত্যেকে বলছি যে ইংরেজি শব্দ এবং শব্দের মানে যদি তুমি না জানো, তোমার ইংরেজি শেখা 16 আনায় বৃথা। তো যারা তুমি যতই গ্রামার শেখো, যতই কোনো কিছু শেখো, তুমি যদি অর্থ এবং অর্থের মানে এবং যদি সেই শব্দের পরিচয় না জানো, তাহলে ইংরেজিটা তুমি শিখে পথ এগোতে পারবে না, শেষে গিয়ে তুমি হালটা ছেড়ে দেবে। তো টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাদ্য ভেজাল, বলছে খাদ্য গ্রহণ করাটা অপরিহার্য। পরেরটা বলছে উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি। এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ লেখা আছে এবং ইনফিনিটিভ ফ্রেজ লিখে বাক্যটা শেষ করা আছে এবং বলছে যে এই ভাবটাকে মডিফাই করতে বলছে, যে আমরা খাদ্য গ্রহণ করি এইটুকু কথা লেখা আছে। তা আমরা কেন খাদ্য গ্রহণ করি পরের কথাটুকু লেখা নেই, তার মানে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে এবং বেশ কয়েকটা কথা বলতে হবে। তো আমরা খাদ্য কী জন্য ব্যবহার করি? আমরা খাদ্যটা গ্রহণ করি সাধারণত আমাদের টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, বা আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য। তাহলে এখানে আমি যদি কথাটা এইটা লিখি, আমরা খাদ্যটা গ্রহণ করি আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য, তাহলে এই যে আমাদের ক্ষুধা আর নিবারণ করা, এই নিবারণ করা এইটা হচ্ছে একটা ভার্ব আসলো, এবং সেই ভার্বের আগে সাধারণত যেহেতু একই বাক্যে দুটো ভার্ব বসছে, তাহলে প্রথম টেকটা এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, পরবর্তীতে যে ভাবটা আসছে নিবারণ করা এটা হবে অসমাপিকা ক্রিয়া। এই জন্য এটাকে বলছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ মানে আমরা জানি টু যুক্ত ভার্ব। তাহলে নিবারণ করা ইংরেজি হচ্ছে স্যাটিসফাই, এবং তার আগে যদি আমরা টু লিখি তাহলে আমরা ইনফিনিটিভ ভাবটা হয়ে যাচ্ছে। কিন্তু ইনফিনিটিভ ভাবটা লিখলেই হচ্ছে না, এখানে ফ্রেজ বানাতে হবে, অর্থাৎ কথাটা পরিপূর্ণ তৈরি করতে হবে আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য। তো আমাদের ক্ষুধা এবং নিবারণ করা, আমাদের ক্ষুধা ইংরেজি আওয়ার হাঙ্গার, আমাদের ক্ষুধা, আর টু স্যাটিসফাই এটা হচ্ছে নিবারণ করা। তাহলে টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার এটা হচ্ছে আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য আমরা খাদ্য গ্রহণ করি। এই ছিল এই বাক্যটা। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। আশা করি তোমরা যদি এটা মন দিয়ে দেখো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে বা বুঝতে পারবে। পরের বাক্যটা আসছে দেখো, উই ক্যান নট সারভাইভ, আমরা টিকে থাকতে পারি না অন আর্থ, পৃথিবীতে।
ইফ উই ডু নট টেক ফুড, যদি আমরা খাদ্য গ্রহণ না করি, তাহলে যদি আমরা খাদ্য গ্রহণ না করি তাহলে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না। এই বাক্যটা এখানে শেষ, এখানে কোনো গ্যাপ দেওয়া নেই বা কোনো মডিফায়ার দেওয়া নেই। পরের বাক্য দেখো, ইনফ্যাক্ট বস্তুত বি নাম্বারে দেওয়া আসছে, এখানে একটা ডিটারমিনার ব্যবহার করতে বলছে টু প্রি মডিফাই দি নাউন ফ্রেজ। এখানে নাউন ফ্রেজটা আছে, অর্থাৎ লিভিং বিং, এটা হচ্ছে নাউন বা এইটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এই সাবজেক্টের আগে আমাদের একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে। তো ডিটারমিনার ব্যবহার করতে গিয়ে আমরা তোমাদেরকে প্রথমেই বলেছি যে ডিটারমিনারগুলোকে চিনতে হবে, যে ডিটারমিনার বলে কোনগুলোকে। যেমন বললাম যে ইজ, এভরি, নো, অ্যানি, ম্যানি, যেগুলো আমি প্রথমেই দিয়েছি। তাহলে এখানে যে বলছে ড্যাশ লিভিং বিং নিডস টু টেক ফুড, খাদ্য বলছে খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এখানে ড্যাশ লিভিং বিং, প্রতিটি জীবিত ব্যক্তিকে, প্রতিটি জীবিত, এই যে প্রতিটি কথাটা আসলো বা প্রতিটি কথা, এখানে প্রতিটি এইটাই এখন ডিটারমিনারে কাজ করছে। অর্থাৎ নাউনের আগে যেমন আমরা এ অ্যান্ড দি লিখি, এ অ্যান্ড দি না লিখলে লোকটা একজন ছিল কি অনেকজন ছিল এটা যেমন বোঝা যায় না, ঠিক তেমনি ডিটারমিনার না লিখলে, অর্থাৎ ডিটারমিনার এবং আর্টিকেল একই জিনিস, প্রায় একই কথা, অর্থাৎ নাউনকে এগুলোকে সংখ্যা নির্দেশ করে। তাই এই যে জীবিত বস্তু কয়জন, প্রতিটি, এখানে প্রত্যেকে উদাহরণ দেওয়া হয়েছে, সেই জন্য এখানে এভরি কথাটা আসলো, অর্থাৎ এভরিটা এখানে ডিটারমিনার। নিডস টু টেক ফুড, খাদ্য গ্রহণ করা প্রয়োজন। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রেগ্রেট দ্যাট, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে, পরের বাক্য দেখো 3 নাম্বারে, দ্য ইউজ মডিফাইড আ নাউন, এখানে নাউনকে মডিফাই করতে বলছে। তো এখানে যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে, তা আমরা জানি ইউজ পজিটিভ লিখতে বলছে। সরি, আমরা লাইন একটা কেটে গেছে, পজিটিভ টু প্রি মডিফাইড নাউন। তো নাউনকে সাধারণত বলছে যে ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টেড। এবার পজিটিভ কারে বলে, আমরা একটু আগে দেখলাম পজিটিভ যে সাবজেক্ট এবং অবজেক্টে যেটা ব্যবহার করা হয় তার যে সেটার মাঝখানে রূপ এবং যার পর একটা নাউন বসে, এবং ড্যাশ ফুড, তাই এই ফুডটা মানে খাবারটা কাদের খাবার, আমাদের খাবার। তার মানে এখানে আমাদের কথাটা না লিখলে, অর্থাৎ একটা পজিটিভ না লিখলে অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। তাই একটা পজিটিভ আমাদের লিখতে হবে। তো পজিটিভ যে কটা আমরা দিয়েছি তোমার সেগুলো দেখে নিও। তো এইগুলো মনে রাখলে আশা করি তোমার আর কোনো গ্রামার দেখা লাগবে না। আজকের ভিডিওটা দেখার পরেও তোমার মডিফায়ার সম্পর্কে চিন্তা করা লাগবে না। তো আমাদের ফুড, অর্থাৎ আমাদের খাবার, এখানে আওয়ারটাই হচ্ছে পজিটিভ। ইজ বিং অ্যাডাল্টেটেড, এটা বলছে ভেজাল হচ্ছে, আমাদের খাবারগুলো ভেজাল হচ্ছে। এইবার হচ্ছে ডি নাম্বারে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দি নাউন, একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ড্যাশ অ্যাডাল্টেশন ইজ ইনক্রিজিং ড্যাশ, আবার এখানে দুটো গ্যাপ রয়েছে এই নাম্বারে। তো আমি এখানে প্রথমটাই বলি যে যেহেতু এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তাহলে নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে যে শব্দটা মূলত নাউন, কিন্তু নাউনের আগে বসাতে ওই নাউনটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এখানে অ্যাডাল্টেশন মানে ভেজাল। তো কী ভেজাল বেড়ে যাচ্ছে, খাদ্য ভেজাল, আমরা সবাই জানি। তো এইভাবে তুমি অর্থ যখন তুমি বের করতে পারবা আর যখন গ্রামারটা জানবা তখন একদম পরিষ্কার হয়ে যাবে। তাই অর্থ এবং গ্রামার, অর্থাৎ ইংরেজির অর্থ বোঝা এবং গ্রামার বোঝা, এই দুটো যদি কেউ বোঝে সে ইংরেজিতে সে একদম দক্ষ একজন ভাষাবিদ হয়ে যাবে। তো এখানে তার মানে এই জায়গাটায় আমরা এখন যে খাদ্য ভেজাল, অর্থাৎ ফুড লিখলে উত্তরটা হয়ে যাচ্ছে। কিন্তু অনেকে মনে এই প্রশ্ন যাবে, স্যার ফুড তো নাউন, কিন্তু ফুড এখানে যদিও নাউন, কিন্তু নাউনের আগে ফুড বসাতে ফুডটা এখন আর নাউন অবস্থায় নেই, এটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই জন্য নামটাই দেওয়া হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারিছি। পরেরটা দেখো, খাদ্য ভেজাল বেড়ে যাচ্ছে ড্যাশ অ্যালার্মিংলি, এই ড্যাশের জায়গায় এখানে লিখতে বলেছে একটা ইন্টেন্সিফায়ার। অর্থাৎ ওই যে তোমার একটু আগে বললাম যে ইন্টেন্সিফায়ার কাকে বলে, যে শব্দগুলো অ্যাডভার্বের কাজ করে সেটা এনটিভসে। তো এখানে ইন্টেন্সিফায়ার একটা ব্যবহার করা আছে, সেটা হচ্ছে অ্যালার্মিংলি, মানে ভীতিজনক হারে। এবার এতই ভীতিজনক হারে যেই এতই কথাটা, যেমন এখানে যদি আমরা খুব কথাটা লিখতাম, এতই কথাটা লিখতাম, তো এইটা কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ ডবল অ্যাডভার্ব ব্যবহার হচ্ছে। তার মানে এই অ্যাডভার্বটা এখানে লাগবে, এই অ্যাডভার্বটাই এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করছে। অর্থাৎ ইন্টেন্সিফায়ার মানে তীব্রকরণ, বা যেটা আরও বাড়িয়ে দেয় বা যেটা আরও বেশি তথ্য দেয়। এই যে বেশি বেশি তথ্য দেওয়া, বেশি বেশি বাড়িয়ে দেওয়া, এটাকে ইন্টেন্সিফায়ার বলা হয়। এই জন্য অ্যাডভার্বের আর এক নাম ইন্টেন্সিফায়ার। তার মানে এতই
ভীতিজনক হারে, অর্থাৎ এতর ইংরেজি এখানে আমরা লিখলাম ছো। তাহলে এখানে এই ছোটা এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করলো। আশা করি আমরা বিষয়টা বোঝাইতে পারলাম। দ্যাট যে উই ক্যানট স্টপ ইট, আমরা এটা থামাতে পারি না। পরেরটা আসছে ইউজ কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে টু প্রি মডিফাই দি নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজটা বলতে ডিসঅনেস্ট বিজনেসম্যান, এটাই হচ্ছে নাউন ফ্রেজ। এর আগে একটা কোয়ান্টিফায়ার, অর্থাৎ ওই সেই ডিটারমিনার যেটা তোমরা প্রথমেই বলেছিলাম, কোয়ান্টিফায়ার বলতে সংখ্যাবাচক, তার মানে ডিটারমিনারও সেই সংখ্যা নির্দেশ করে দেয় বা নাউনের পজিশন নির্দেশ করে দেয়। তাহলে এখানে ব্যবসায়ীরা কেমন সেটা দিয়ে আছে ডিসঅনেস্ট মানে অসৎ। এবার ব্যবসায়ীরা সংখ্যায় কতজন ছিল সেটা কিন্তু বলা নেই, সেই সংখ্যাটাইকে বলা হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার। তা আমরা এখানে বিজনেসম্যানটাকে আমরা যেহেতু আমরা আনুমানিক ক্ষেত্রে বলছি, তাহলে কিছু সবাই তো আর অসাধু না, কিছু ব্যবসায়ী, কিছু অসাধু ব্যবসায়ী, এই কিছুটা এখানে ডিটারমিনারে কাজ করলো, অর্থাৎ সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী ইউজ ব্যবহার করে। পরেরটা তো প্রি মডিফাই দিয়ে নাউন লিখতে বলছে। এবার নাউনকে মডিফাই করবো কোন শব্দ দিয়ে? তো নাউনকে মডিফাই করো সাধারণত অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে কেমিক্যাল এখানে নাউন, তাহলে নাউনের আগে একটা গ্যাপ লেখা আছে মানে অ্যাডজেক্টিভ লাগবে। ড্যাশ কেমিক্যাল মানে ড্যাশ কেমিক্যাল ব্যবহার করে বা ড্যাশ রসায়ন ব্যবহার করে ইনফুড খাদ্যে। তা আমরা কী জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে বিষাক্ত, তার মানে বিষাক্ত রসায়ন তারা ব্যবহার করে বা বিষাক্ত কোনো পদার্থ তারা ব্যবহার করে। তাহলে এখানে পদার্থটা লেখা আছে বা রসায়নটা লেখা আছে, তার আগে আমরা বিষাক্তটা কথা লিখে দিলে বিষাক্তটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, অর্থাৎ নাউনকে মডিফাই হয়ে গেল। তার মানে এখানে পয়জনাস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস এবং ফলও মিশাই টু মেক মানি, টাকা উপার্জন করার জন্য। বাট দে ডু নট থিঙ্ক, তারা চিন্তা করে না অ্যাবাউট ড্যাশ। পরেরটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলছে, অর্থাৎ যেটা নাউনকে ব্যবহার, অর্থাৎ নাও শব্দটা মূলতই নাউন কিন্তু অ্যাডজেক্টিভের এই নাউনের আগে বসেছে বলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার তারা চিন্তা করে না ড্যাশ স্বাস্থ্য সম্পর্কে, তার স্বাস্থ্যটা কাদের স্বাস্থ্য? আমাদের স্বাস্থ্য। যদি এখানে আমাদের কথাটা লিখি তাহলে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হলো না, কারণ আওয়ারটা এখানে বসতে, আওয়ারটা এখানে কিন্তু পজিটিভ ফর্ম। এই পজিটিভ ফর্মটা যদি আমি এখানে লিখি তাহলে কিন্তু আমার নাউন অ্যাডজেক্টিভ হলো না। তাহলে নাউন অ্যাডজেক্টিভ মূলত এখানে আসছে যে স্বাস্থ্য কাদের স্বাস্থ্য, সেটা হচ্ছে গ্রাহকদের স্বাস্থ্য বা ক্রেতাদের স্বাস্থ্য। এই ক্রেতা বা গ্রাহক যাদেরকে আমরা বলি কনজিউমার, এই কনজিউমার শব্দটা মূলতই নাউন, কিন্তু নাউনের আগে যখন নাউনটা বসছে তখন সে নাউনটা এখন অ্যাডজেক্টিভ রূপ ধারণ করেছে, এই জন্য নাম হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা পরিষ্কার করতে পারলাম। পরেরটা দেখো, আই নাম্বারে দিয়েছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল দিয়েছে প্রি মডিফাই দি ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। তা আমরা এখানে কিন্তু ফ্রেজ ব্যবহার করতে বলিনি, এখানে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে, কোনো ফ্রেজ নেই। অর্থাৎ ফ্রেজটা এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে অ্যাডাল্টেটেড ফুড মানে ভেজাল খাদ্য। ভেজাল খাদ্য পিপল গেট সিক, লোকেরা অসুস্থ হয়ে যায়। তাহলে ভেজাল খাদ্য খেয়ে বা গ্রহণ করে লোকেরা অসুস্থ হয়ে যায়। এই যে খেয়ে বা গ্রহণ করে, তাহলে গ্রহণ করার ইংরেজিটা আমরা যদি টেক নিই তাহলে টেকটা টেকিং হবে, যদি ইট নিই তাহলে ইটটা ইটিং হয়ে যাবে। তাহলে যে ভাবটাই আসছে সেই ভার্বে যখন আইএনজি করি তখন এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। পরের বাক্যটা দেখো, দে আর অফেন অ্যাডাল্টেড বলছে দে আর অফেন অ্যাটাকড, তারা প্রায়ই আক্রমণের শিকার হয় উইথ ডিফাইন্ড কমপ্লেক্স ডিজিজ, বেশ কিছু জটিল রোগে, লাইক যেমন স্টোমাক ক্যান্সার, বিশেষ করে পাকস্থলী ক্যান্সারে। দেয়ার কিডনি অ্যান্ড লিভার, তাদের কিডনি এবং লিভার আর অলসো ড্যামেজ, সেগুলো ড্যামেজড হয় গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য অথরিটিস, সরকার এবং কর্তৃপক্ষ। এইবার লিখতে বলেছে পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দি নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজটা লেখা আছে, ওর সাথে একটা কথা যুক্ত করতে হবে পাস্ট পার্টিসিপল। তা আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ এইগুলো সবই ভার্বের ব্যবহার হয় এবং এই ভার্বটা তিন রূপে হয়, এইগুলোকে অসমাপিকা ক্রিয়া বা নন ফিনাইট বলে। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর রূপ হবে। এইবার সরকার এবং কর্তৃপক্ষ এর সাথে কোন কথাটা যারা জড়িত আছে, সংশ্লিষ্ট আছে, এই জড়িত থাকা বা সংশ্লিষ্ট থাকার ইংরেজি কনসার্ন। এবার এই কনসার্নের যখন তৃতীয় রূপ বা ভার্বের 3 নম্বর রূপ যখন হবে তখন এইটাকে বলা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ।
তো আশা করি আমরা বিষয়টা বোঝাতে পারলাম। তো আমাদের কনসার্নেড অর্থাৎ কনসার্নের সাথে ইড যোগ করতে হবে। তারপর বলতে শুড টেক ইফেক্টিভ স্টেপ, তাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে টু স্টপ ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্য ভেজাল বন্ধ করার জন্য। এই ছিল মডিফায়ার। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো বা আমাকে ফলো করে না থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার সামনের একটা নতুন ভিডিও নিয়ে।